আপনার বয়স কি 40-এর ওপরে? আপনার কি হাঁটাচলা করতে গিয়ে হাঁটুতে ব্যথা হচ্ছে, বা ধরুন সিঁড়ি থেকে উঠতে গেলে আপনার হাঁটুতে কটকট করে আওয়াজ হচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব খুব ছোট করে অস্টিও আর্থারাইটিসের ব্যাপারে, যে অস্টিও আর্থারাইটিস অ্যাকচুয়ালি জিনিসটা কী, আর আমরা বুঝবো কী করে যে এটা সাধারণ হাঁটু ব্যথার থেকে এটা আলাদা কতটা, বা এটা আদৌ কি আর্থারাইটিস বা বাংলায় যেটাকে বলা হয় বাত, সেটাই কিনা। তো চলুন আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আমরা শুরু করছি আজকের এপিসোড। অস্টিও আর্থারাইটিস হচ্ছে একটা সাধারণ শরীরের পরিবর্তন যেটা বয়সের সাথে সাথে হয়। আমাদের প্রত্যেকটা হাড়েই হয়, যে এই দুটো হাড়ের মাঝখানে ফ্রিকশন বেশি হয়, মানে ঘর্ষণ বেশি হয়। যার ওয়েট, বডি ওয়েট যত বেশি হবে, তার দুটো হাড়ের মাঝখানে ঘর্ষণ বা ফ্রিকশন তত বেশি হবে। যখন আমাদের বয়স কম থাকে তখন আমাদের ওজন কম থাকে, আমাদের হাড়ের জোর বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, সেই জন্য হাড়ের ক্ষয় কম হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুটো হাড়ের মধ্যে যে ফ্রিকশান সেটা বাড়তে থাকে, ওজন বাড়তে থাকে, তার সাথে সাথে হাঁটুর ক্ষয়ও বাড়তে থাকে। আর তার সাথে সাথে যার সিঁড়ি ওঠানামা, হাঁটু ভাঁজ করে নিচুতে বসা, বারবার স্কোয়াটিং মুভমেন্ট করা, বা ভারী জিনিস তোলা, ওঠানো নামানো, এই ধরনের অ্যাক্টিভিটি বেশি হয়, বা ধরুন আপনার হাঁটা অনেক বেশি হয়, তাদের অস্টিও আর্থারাইটিস হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। বা ধরুন আপনার ভিটামিন ডি কম আছে, বা আপনার ক্যালসিয়াম কম আছে, এই কারণেও কিন্তু অস্টিও আর্থারাইটিস অনেক তাড়াতাড়ি আপনার আসতে পারে অন্য সবার থেকে। তবে চিন্তার কোনো কারণ নেই, সঠিক পদ্ধতি হচ্ছে এটাকে আগে ডিটেক্ট করা, ডায়াগনোস করা, যেটা অন্য হাঁটুর ব্যথার থেকে কতটা আলাদা, আর আমাদের কী কী ট্রিটমেন্ট প্রয়োজন। অস্টিও আর্থারাইটিস হলে সবার ফার্স্টে আপনি যে সিমটমটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, কোনো সাধারণ হাঁটু ব্যথায় আমাদের কোনো একটা ট্রিগার থাকে, মানে আপনি হাঁটতে গেলেন, আপনার পায়ে লেগে গেল, বা আপনি কোথাও ধাক্কা লাগলেন, সেই থেকে আপনার একটা ব্যথা স্টার্ট হলো, সেইটা 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস অবধি থাকতে পারে, কিন্তু সেইটা অস্টিও আর্থারাইটিস নয়। অস্টিও আর্থারাইটিসের ব্যথা ধীরে 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 চালু হবে, আর সেই ব্যথা শুধুমাত্র কিছু কিছু সময় আপনি বুঝতে পারবেন। ফার্স্ট সব থেকে বেশি আপনি বুঝতে পারবেন চেয়ার থেকে ওঠা বসার সময়, যখন আপনার হাঁটু 90 ডিগ্রি বা তার বেশি ভাঁজ থাকছে, সেই থেকে পাটা সোজা করার সময়, অবশ্যই যখন মাটিতে পা রয়েছে ঠিক তখন। শুয়ে থাকলে, বসে থাকলে অতটা অসুবিধা আপনি অনুভব আপনার হবে না। বা আপনি হাঁটাচলা করছেন, একটু বেশি হাঁটার পরে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, বা হয়তো আপনি টয়লেটের সিটে বসেছেন, সেখান থেকে উঠতে যাচ্ছেন, আপনার হাঁটুতে লাগছে, সিঁড়ি উঠতে যাচ্ছেন, আপনার হাঁটুতে কটকট করে আওয়াজ হচ্ছে। এই জিনিসগুলো যদি আপনার সিমটম আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে এটা আপনার অস্টিও আর্থারাইটিস। এবার অস্টিও আর্থারাইটিস হলে আপনি কি করবেন, কোন ডাক্তারের কাছে যাবেন? ফার্স্ট হচ্ছে অস্টিও আর্থারাইটিসের ডায়াগনোসিস করা। এটা কোনো মাসেল থেকে হচ্ছে না তো, বা এটা কোনো লিগামেন্ট বা টেন্ডনের কিছু না তো, বা কোনো ভেতরে মিনিসকাসের কোনো ইনজুরি হয়ে গেল না তো। এটা আপনাকে যাচাই করতে হবে না, এটা আপনার মেডিকেল প্র্যাকটিশনারই যাচাই করে দেবে। কিন্তু তা সত্ত্বেও সবার ফার্স্ট ডায়াগনোসিস বা সবার ফার্স্ট যে টেস্ট আমরা করাই, সেইটাকে বলা হচ্ছে এক্স রে। এক্স রে করে আমরা দেখি যে দুটো হাড়, একটা হচ্ছে টিবিয়া, যেটা হচ্ছে হাঁটুর নিচে থাকে, আর একটা হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড়ো হাড়, যেটা আমাদের থাইতে থাকে। তো থাইয়ের বোন ফিমার আর নিচের টিবিয়া, দুটো হাড়ের মাঝখানে কতটা গ্যাপ এখনও বাকি রয়েছে। কারণ আপনার ওজন যত বেশি হবে, অস্টিও আর্থারাইটিস যত বেশি হবে, তত আপনার দুটো হাড়ের মাঝখানে গ্যাপ কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকবে। ইভেন অনেকের এরকম হয় দুটো হাড় একদম ঠেকে যায়, যখন আমরা তাকে গ্রেড 4 অস্টিও আর্থারাইটিস বলি। সেই ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি। কিন্তু তার আগেও কিছু দূর অবধি আমাদের আরও অনেক কিছু ম্যানেজমেন্ট আছে যেগুলো করা সম্ভব। তো সেইগুলোতে আমরা একে একে আসবো। ফার্স্ট, আমাদের নর্মাল যে হাঁটুর যে গ্যাপ দুটো হাড়ের মাঝখানে, এই গ্যাপের যদি 25% বা তার কম গ্যাপ কমে যায়, তখন সেইটাকে আমরা বলতে পারি গ্রেড 1 বা গ্রেড 2-র মধ্যে। মোর দ্যান 50% যদি গ্যাপ আপনার কমে যায়, ধরুন আপনার এতটা গ্যাপ থাকার কথা, আমি একটা আন্দাজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তার আর্ধেকটা গ্যাপ কমে গেছে বা তার একটু বেশি, সেই ক্ষেত্রে আমরা গ্রেড 3 অস্টিও আর্থারাইটিস বলতে পারি। যদি 75% বা তার বেশি গ্যাপ কমে যায়, মানে একদম কাছাকাছি দুটো হাড় চলে এসেছে, আপনি এক্সরেতে দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে, বা দুটো হাড় একদম হয়তো ঠেকে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রেড 4 অস্টিও আর্থারাইটিস বলতে পারি। কিন্তু এই ডায়াগনোসিস আপনাকে আপনার মেডিকেল প্র্যাকটিশনার, আপনার অর্থোপেডিক সার্জন, আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে বলে দেবে। তাহলে আপনি এখন কি করবেন? যদি আপনি এক্স রে করে দেখলেন আপনার গ্রেড 2 অস্টিও আর্থারাইটিস আছে, বা গ্রেড 3 অস্টিও আর্থারাইটিস আছে, কারণ আমাদের ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু সবার ম্যাক্সিমামেরই ওজন একটু বেশির দিকে, তো গ্রেড 2 খুব কমন। আপনি আজকে গিয়ে আপনার এক্স রে করলে আপনি হয়তো গ্রেড 2 অস্টিও আর্থারাইটিস পেয়ে যেতে পারেন। তাহলে আপনার এখন করণীয় কী? করণীয় একটাই, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, আর নিজের শরীরের ওজনকে ঠিকঠাক মাত্রায় বজায় রাখা,
কারণ ওজন বাড়লেই আর্থারাইটিস কিন্তু যখন তখন গ্রেড 2 থেকে গ্রেড 3, গ্রেড 3 থেকে গ্রেড 4 হতে পারে সময়ের সাথে। সেই জন্য ফার্স্ট হচ্ছে এক্সারসাইজ। এবার কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আমরা আপনাকে বলে দেবো, সেগুলো আপনাকে একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে কোনো মেডিকেশন কাজ করে না, কোনো ওষুধ, কোনো কিছু কাজ করবে না। একমাত্র অপশান হচ্ছে ফিজিওথেরাপি। কোনো ক্ষেত্রে অর্থোপেডিক সার্জনরা কিছু ক্যালসিয়াম, ভিটামিন D3 সাজেস্ট করেন, কিন্তু সেটা তৎক্ষণাৎ কোনো আরাম দেবে না। শুধু পেন কিলার খেয়ে আপনার তৎক্ষণাৎ কিছুটা আরাম হতে পারে, কিন্তু যতক্ষণ ওষুধের অ্যাকশান থাকবে ততক্ষণ ওষুধ খাওয়া আবার বন্ধ করে দিলে কিন্তু আবার সেই ব্যথা চালু হয়ে যাবে। তো আমরা অ্যাজ এ ফিজিও যে ম্যানেজমেন্টগুলো সাজেস্ট করি, সবার ফার্স্ট হচ্ছে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি মানে হচ্ছে বরফের ব্যবহার। বরফ বা আইস প্যাক কিন্তু অস্টিও আর্থারাইটিসে খুব ভালো দারুণ কাজ করে। তো আপনি হাঁটুতে বরফ দেবেন 15 মিনিট, দিনে 2 বার করে দেওয়া যেতে পারে আইস প্যাক। এতে কিন্তু আপনার হাঁটু ব্যথা অনেক কম থাকবে উইদাউট এনি পেন কিলার্স। নেক্সট হচ্ছে যে অ্যাক্টিভিটিগুলো আপনার হাঁটুর ব্যথাটাকে বাড়াচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলোকে সোজাসুজি না করা। যেমন সিঁড়ি ওঠানামা করা, যেমন একটু বেশি হাঁটাচলা করা। অনেকের অভ্যাস আছে, আমাদের মা কাকিমাদের, যারা ঠাকুরকে পুজো দেওয়ার সময় অনেক নিচুতে বসে, সিংহাসন নিচুতে মাটিতে ছোট টুলে বসে পুজো দেন। খুব খারাপ। ঠাকুরকে ওপরে তুলুন, আপনি একটা টুলে বসুন। সেই ক্ষেত্রে আপনার হাঁটুর ভাঁজ অনেক কম হবে, শরীরের ওজনটা হাঁটুর উপর অনেক কম যাবে। হাঁটু কিন্তু আমাদের শরীরের বেশিরভাগ ওজনটাকে বহন করে, সেই জন্য হাঁটুকে একটু হালকা রাখতে হবে। এই যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, বেশি হাঁটাচলা না করা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক আপাতত বন্ধ করা যতদিন না পর্যন্ত ব্যথা একটুখানি কন্ট্রোলে আসছে। যে কোনো রকম স্কোয়াটিং মুভমেন্ট, যাতে আপনার হাঁটুর ভাঁজ অনেকটা বেশি বাড়ছে বা 90 ডিগ্রি বা তার কাছাকাছি চলে যাচ্ছে, সেই ধরনের মুভমেন্টটাকে অ্যাভয়েড করা। ভারী জিনিসপত্র তোলা, খুব বেশি ফরওয়ার্ড বেন্ডিং করে হাঁটু ভাঁজ করে নিচ থেকে কোনো জিনিস তোলার চেষ্টা করা, পদ্মাসনে বসা, যেক্ষেত্রে হাঁটুটা আমাকে এক্সট্রিম ভাঁজ করতে হচ্ছে, এই ধরনের মুভমেন্টগুলোকে কম করা। আর পায়ে রেগুলার এক্সারসাইজ করা। আপনার হাঁটুর হাড় যতটা ক্ষয়ে গেছে সেই ক্ষয় কিন্তু নতুন করে পূরণ করা সম্ভব নয়। এখন অনেক রকম টেকনোলজি আসছে, অনেক রকম পদ্ধতি আসছে, কিন্তু কোনোটাই এখন অবধি সায়েন্টিফিক্যালি খুব বেশি অ্যাকসেপ্টেড নয় আমাদের কার্টিলেজ রিজেনারেশনের জন্য। তো সেই জন্য আমাদের ফোকাস করা উচিত মাসেল স্ট্রেংথেনিং আর প্রপার লোডিং মেকানিক্সের ওপর, যাতে আপনার হাড়ের ওপর আপনার শরীরের ওজন একটু বেশি থাক বা একটু কম থাক, যেন আপনার শরীরের ওজনটা হাঁটু অবধি যায় একটুখানি কম। কোয়াড্রিসেপস মাসেলকে প্রপার স্ট্রেংথেনিং করা, হ্যামস্ট্রিংয়ের স্ট্রেংথেনিং করা, হ্যামস্ট্রিং কোয়াড্রিসেপসের প্রপার লেন্থ স্ট্রেচিং খুব বেশি ইম্পর্ট্যান্ট। তার সাথে ক্রায়োথেরাপি, যেটা আমরা বললাম, আইসিং। আর যাদের ক্ষেত্রে কিছু ডিফর্মিটি চলেছে, বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি জেনু ভ্যালগাম, জেনু ভ্যারাম বলে দুটো কমন ডিফর্মিটি আছে, যে ক্ষেত্রে আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক বয়স্করা হাঁটার সময় তাদের পা এরকম বেঁকে গেছে, এইরকম, কারুর এরকম দুটো হাঁটু নিজের দিকে হয়ে গেছে, কোনো সময় উল্টো অপোজিট। তো এই যদি ডিফর্মিটি থেকে থাকে, সেক্ষেত্রে কিছু ব্রেসিং আমরা সাজেস্ট করি, যাতে এই বেঁকা হয়ে যাওয়া হাঁটুর উপর লোডটা কম যায়, হাঁটুর ভেতরের দিকে বাইরের দিকে আলাদা সাপোর্ট দেওয়া থাকে। সেই ধরনের কিছু ব্রেসিং আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সেইটা টোটালি ডিপেন্ড করছে আপনার কী ধরনের অস্টিও আর্থারাইটিস হয়েছে, কত গ্রেড হয়েছে বা কোন দিকে ডিফর্মেশনটা হয়েছে সেইগুলোর উপরে। এইটা আপনাকে আপনার ফিজিওথেরাপিস্ট পরিষ্কার ভালোভাবে বলে দিতে পারবেন। তবে এখনই যদি আপনার কোনো ডাউট থাকে যে আপনার অস্টিও আর্থারাইটিস আছে কি না, আজই যান আপনার ফিজিওথেরাপিস্টের কাছে আর একটা এক্সরে করুন, তাতে আপনি দেখে নিন আপনার পায়ের গ্যাপ কতটা আছে। এছাড়াও অনেক মেট্রিক্স আছে যেগুলো আমাদের দেখতে হয়, কিন্তু একটা বেসিক এক্সরে করলেই কিন্তু আমরা আর্থারাইটিসের ব্যাপারে অনেকটা ধারণা পেতে পারি। তো আর্থারাইটিসের ব্যাপারে আরও অনেক ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমরা অনেক নতুন ভিডিও আনছি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।